যে সমস্ত জায়গায় সংস্কার করলে আমার ইকোনমি ফুলে ফেপে উঠবে, অনেক বড় জায়গায় যাবে, সেটা তো এটা আমাদের একদম বড় রকমের কাজ, এটা একদম না। আর ইলেকশনটা অবশ্যই আমরা সব কাজ শেষে আমরা ইলেকশন দিয়ে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন করে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা রেখে আমরা চলে যাব। বাংলাদেশের ইকোনমিকে আমি যদি নতুন উচ্চতায় নিতে চাই, তাহলে চিটাগং পোর্টের এফিসিয়েন্সি বাড়ানোটা ফরজ কাজ। এটা ছাড়া কখনোই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আর এই কাজটা করতে পারবে যারা, এটা খুব বড় আকারে করতে হবে। কারা করবে? যারা বড় কোম্পানি, বিশাল, যাদের পুরো পৃথিবী জুড়ে যাদের রেপুটেশন আছে যে তারা অনেক অনেক পোর্ট এগুলো হ্যান্ডেল করে আসছেন, তা আমরা তাদের সাথে কথা বলছি। সেকেন্ড যেটা বললেন, আমরা নিশ্চিত করে বলতে পারি এই পুরো প্রসেসটা খুবই স্বচ্ছ হবে। আর আমরা পৃথিবীতে যারা সবচেয়ে নাম করা কোম্পানি তাদের সাথে আমরা কথা বলবো, যারা অন্তত 20, 30, 50, 60, 100টা পোর্ট হ্যান্ডলিং করছে পুরো পৃথিবী জুড়ে, তাদের সাথেই আমরা কথা বলছি, যাদের রেপুটেশন আছে। বাংলাদেশের যেই জায়গায় আমরা যেতে চাই সেই জায়গায় যেতে হলে নাম্বার 1 কোম্পানিকে আমার ধরতে হবে, যার রেপুটেশন নিয়ে এই কোনো কন্টিনেন্টেই কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সি নাই বা কোনো ব্যাড রেপুটেশন নাই, এমন সব কোম্পানির সাথে আমরা কথা বলবো এবং সেই অনুযায়ী কাজ হবে। এবং অনেক ক্ষেত্রে যেটা হয় যে ওপেন টেন্ডার না হয়ে অনেক ক্ষেত্রে G2G হতে পারে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। তো বাট আমাদের লক্ষ্য হচ্ছে যারা ওয়ার্ল্ডের টপ কোম্পানি তাদের সাথে কথা বলা, তাদেরকে এখানে নিয়োজিত করা। এই ছোটখাটো ছুটকি কোম্পানি এনে এতে আমার পোর্টের এফিসিয়েন্সি বাড়বে না, এটা হয়তো 2-1টা লোকের গোষ্ঠী সাধ্য উদ্ধার হতে পারে, সেটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের ইকোনমিকে আর একটা জায়গায় নেওয়া। তা আমাদের আর একটা জায়গায় নিতে হলে আমার সেই ধরনের কোম্পানি, সেই ধরনের পোর্ট অপারেটর লাগবে যে ওয়ার্ল্ডের 70, 80, 90টা পোর্ট যে হ্যান্ডলিং করে আসছে, যে শিপিং বিজনেসটা বছরের পর বছর জানে, তাকে দেওয়া। মূল আইডিয়াটা হচ্ছে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করা। বাংলাদেশ এখন যেই জায়গায় আছে, বাংলাদেশের এখন যদি নতুন করে জব তৈরি করতে হয়, প্রচুর জব, এটা আমাদের ইয়াং ছেলে মেয়েদের জব দরকার। এবং বাংলাদেশের যে ইকোনমিক উন্নতিটা, এটা নতুন স্কেলে নতুন উচ্চতায় নিতে হলে আমাদের এই কান্ট্রিকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হবে। এই ম্যানুফ্যাকচারিং হাব শুধুমাত্র বাংলাদেশের 18 কোটি লোকের জন্য না, এটা পুরো এই রিজিয়নের 30-40 কোটি লোকের জন্য, যে এই আশেপাশে যতগুলো, সবার জন্য। এবং এই সব এরিয়ার আপনার ম্যানুফ্যাকচারিং হাবটা হবে হচ্ছে চিটাগং পোর্টকে সামনে রেখে। আপনি যেই পণ্য এখানে তৈরি হবে, যে পণ্য মানুষজন এসে বানাবেন, সেই পণ্যটা তো শুধুমাত্র বাংলাদেশ এবং আশেপাশের দেশে তারা বিক্রি করবেন না, তারা অনেক বিদেশেও তারা এক্সপোর্ট করবেন। এই এক্সপোর্ট করতে হলে আমাদের এফিশিয়েন্ট পোর্ট সিস্টেম দরকার। এই এফিশিয়েন্ট পোর্ট সিস্টেম হচ্ছে চিটাগং। এই চিটাগংকে ঘিরে চিটাগংয়ের যতগুলো টার্মিনাল আছে, লালদিয়া বলেন, তারপরে ওরা বে টার্মিনাল বলেন, পতেঙ্গা টার্মিনাল বলেন, হ্যাঁ, তারপরে এদিক দিয়ে মাতারবাড়ি পোর্ট বলেন, বা এই সামনে দিয়ে যতগুলো, এই পুরো রিজনটাই তো পোর্টের জন্য সুইটেবল। তো এই পুরো জায়গাটাকে, পুরো চিটাগংয়ের যে পোর্ট সিস্টেমটাকে, এইটাকে আমাদের এফিশিয়েন্ট করা। আমি কেন এফিশিয়েন্ট করব? কারণ হচ্ছে এইটা দিয়ে আমাদের প্রচুর পরিমাণ গুডস এক্সপোর্ট করতে হবে। যে একটা এক্সপোর্টার, বিদেশি এক্সপোর্টার বাংলাদেশে এসে, যেমন ধরেন আমেরিকান একটা এক্সপোর্টার, সে বাংলাদেশে এনে প্রোডাক্টটা তৈরি করে সে আমেরিকায় নিয়ে যাবে, সে তো চাবে যে কত দ্রুত আইটেমটা নিয়ে যেতে। তার ইচ্ছাটা কি? সে যেন খুব দ্রুত আইটেমটা এখানে বানাতে আসবে। কেন? বিকজ এখানে তার কস্ট অফ প্রোডাকশনটা অনেক কম, বেতন দিতে হবে কম, কস্ট অফ প্রোডাকশনটা কম, সে এখানে বানিয়ে চলে যাবে। এই বানানোর পরে যে আপনার এক্সপোর্টটাকে ইউজ করে যত দ্রুত করা যায়, এই জন্যই আমাদের পোর্টের এফিসিয়েন্সিটা দরকার। আর এই জন্যই বিদেশি সবচেয়ে বেস্ট কোম্পানিগুলোর সাথে আমরা কথা বলছি, যাতে পোর্টের এফিসিয়েন্সি বাড়ে। তো আপাতত আমরা দেখেছি যে বাংলাদেশে এই চিটাগং এর আশেপাশে যতগুলো পোর্ট আছে, সব মিলিয়ে এদের
টোটাল ক্যাপাসিটি হচ্ছে 1.27 মিলিয়ন টিইউস, মানে 12,70,000 20 ইকুইভ্যালেন্ট ইউনিট, মানে কন্টেইনার। তো এইটাকে আমাদের প্ল্যান হচ্ছে, এই গভর্নমেন্টের প্ল্যান হচ্ছে বাই 2030-এর মধ্যে এটাকে 78,60,000-এ নেওয়া, মানে 6 গুণ বাড়ানো। এটা হচ্ছে মূল প্ল্যান। এবং বাংলাদেশকে ইকোনমিক হাব, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করা, যেটা প্রফেসর ইউনূস বারবার বলছেন, সেইটা করতে হলে চিটাগাংয়ের এফিসিয়েন্সিটা হচ্ছে নাম্বার 1 শর্ত, পূর্ব শর্ত। আমাদের এখানে স্পষ্টভাবে আমরা বলেছি যে এটা ইউএন লেড একটা এফার্ট হতে হবে। আমরা বলেছি যে হিউম্যানিটেরিয়ান করিডোরে আমরা ইচ্ছুক যদি ইউএন এটা মুভ নেয়, এই ধরনের কোনো হিউম্যানিটেরিয়ান করিডোর করার চিন্তা ভাবনা করে, যদি করে। তারপরে হচ্ছে যে এই পুরো জিনিসটা হবে হচ্ছে দুইটা দেশের সাথে কথা বলে। তারা ইউএন যখন একটা কাজ করে তখন যেই এইখানে রেলিভেন্ট যারা পার্টি, এখানে মায়ানমার গভর্নমেন্টের সাথেও কথা বলবে বা আমাদের সাথেও কথা বলবে, বলে তারপরে তো তার ডিসিশনটা আসা। বা ওই ক্ষেত্রে অনেক যেটা হচ্ছে যে ওইখানে রাখাইনে অন্য কে অ্যাক্টর আছে, তাদের সাথেও কথা বলে তারপরে এই চিন্তাটা হবে। হিউম্যানিটেরিয়ান করিডোরের প্রশ্নটা কেন আসছে কারণ ওইখানে একটা সিভিল ওয়ার টাইপের একটা কনফ্লিক্ট চলছে, এবং এই কনফ্লিক্টটিকে পড়ে অনেক ওইখানে যারা রোহিঙ্গা জনগোষ্ঠী আছেন, ওইখানে রাখাইন জনগোষ্ঠীর সবার সত্যিকার অর্থে যে ফুডের যে সাপ্লাইটা, এসেনশিয়াল গুডের, এটা ডিসরাপ্ট হচ্ছে, ফলে অনেকে অনেক কষ্ট আছেন। হিউম্যানিটেরিয়ান একটা ক্রাইসিস হয়েছে সেই জন্য। আর এই যে ওনারা যে কথাটা বলছেন অন্যান্যরা পলিটিক্যাল পার্টিগুলো, আমার মনে হয় এটা একটা প্রিমেচুর। এই পুরো জিনিসটা ইউএন লেড একটা এফর্ট হবে এবং এইটা সর্বসম্মতিক্রমে হবে। এবং আমরা মনে করি যে এটা এখনো অনেক অনেক দূরের বিষয়। আর আমরা তো আমাদের বলেছি যে যখন ফাইনাল ডিসিশনের বিষয় আসবে তখন সবার সাথে কথা বলে এই ডিসিশনটা হবে। আওয়ামী লীগ যে এটা কথা বলছে, এটা কোন মুখে ওরা কথা বলে? ঠিক না, ওরা ইভেন রোহিঙ্গা নাম নিতে ভয় পেত, ওরা FDMN দিয়েছে। রোহিঙ্গা যে একটা জনগোষ্ঠী আছে, মায়ানমাররা রোহিঙ্গা নাম নিতে পারতো না। মায়ানমাররা বলতো যে ওরা বাঙালি, এটা বলতো। তো মায়ানমারের কথা ওরা নিজেরা বলতো। রোহিঙ্গা নাম নিতে ভয় পেয়ে ওরা নাম দিয়েছে FDMN, ফোর্সিবলি ডিসপ্লেস মায়ানমার ন্যাশনাল। এটা নাম নিতে ভয় পেত। কি আমার মায়ানমারের জেনারেলরা আমার মামু লাগে যে তার জন্য আমি ওদের রোহিঙ্গাদের নাম নিব না? আপনি যখনই রোহিঙ্গা নাম নিবেন না, তখনই মানে হচ্ছে আপনি রোহিঙ্গাদের রাইটসে, রোহিঙ্গার অধিকারে আপনি বিশ্বাসী না। আমরা একটা তো কমিশন করে দিয়েছিলাম, কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। কমিশন সাংবাদিকদের জন্য একটা আইনও করেছেন, তার রাইটসটাকে সংরক্ষিত করার জন্য বলেছেন। তারপরে টাকা বেতনের বিষয়ে বলেছেন। আমার মনে হয় এটা নিয়ে আপনারা যারা ইয়াং সাংবাদিক আছেন বা সিনিয়র সাংবাদিক, সবাই মিলে এটা নিয়ে জোরালো আওয়াজটা আসা উচিত। আমাদের এইখানে আমাদের যে ইউনিয়ন, এরা এই কন্টিনিউয়াসলি ফেল করছে। আমি এটা পার্সোনালি, আমি নিজে ফরমার জার্নালিস্ট ছিলাম, আমি মনে করি আমাদের ইউনিয়ন এক্ষেত্রে খুব বাজেভাবে ফেল করছে। তারা অনেক কথাই বলে, কিন্তু তারা টাকা পয়সার ব্যাপারে বলে না। একটা ছেলের বেতন 5,000 টাকা, 10,000 টাকা, তার সংসার চলে কিভাবে? দেখতেই তো মানে শুনলেই তো মনটা খারাপ হয়ে যায়, ঠিক না? তো এই জায়গাগুলোতে কারা কথা বলবে? এই কথাটা বলবে হচ্ছে ইউনিয়ন। আপনি গার্মেন্টসের ইউনিয়নগুলো দেখেন, কত তারা তাদের গার্মেন্টসের আমাদের যে নারী কর্মীদের জন্য কতটা তারা ফাইট করেন, এবং ফাইট করতে করতে ওরা বেসিক মিনিমাম প্রতি বছর ওনারা বাড়াচ্ছেন, অথচ আমাদের বেতনগুলো কমছেই। এবং আমাদেরকে এক্সপ্লয়েট করছে মালিকরা। আমাদেরকে কেন এক্সপ্লয়েট করে? আপনি কেন টিভিতে আসেন? অনেক ক্ষেত্রে আমার নামটা আমি দেখতে পাই যে লেখা আছে, সেটার মোহে আমি যাই, আমাকে এক্সপ্লয়েট করে। আমার চেহারাটা টিভিতে দেখা যায়, সেটার মোহে আমি ওইখানে যাই, আমাকে এক্সপ্লয়েট করে। এই এক্সপ্লয়েটেশনটা বন্ধ করতে হবে। এই বন্ধ করার জন্য সত্যিকার অর্থে আমাদের ইউনিয়ন, জার্নালিস্টের যতগুলো ইউনিয়ন আছে, তারা খুবই সোচ্চার হতে হবে। আপনারা যারা সিইউজেতে আছেন, চিরাংয়ের যতগুলো প্রেশার গ্রুপ ইউনিয়ন আছেন, সবাই মিলে উচ্চারণ করে। হ্যাঁ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক আছেন, যারা যত সাংবাদিক ইউনিয়ন আছেন, সবাই মিলে এটা নিয়ে এই আওয়াজটা তুলেন প্লিজ। ইউনিয়ন বলবে, আপনারা উচ্চারণ বলে যে এই সাংবাদিক, এদেরকে আপনারা
শেম, নেম অ্যান্ড শেম করেন, বলেন যে তুমি এটা করছো। শেখ হাসিনা যেই ভঙ্গুর ইকোনমি রেখে গেছেন, শেখ হাসিনা যে বাংলাদেশকে যেই অতল গহ্বরে ঢুকে দিয়ে গিয়েছেন, সেই জায়গাতে তুলে আনাটা আমাদের একটা এই গভর্নমেন্টের একটা বড় কাজ। আর এই যে পুরো দেয়ালে দেয়ালে লেখা, কি লেখা, এই যে আমাদের ছেলেরা যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা কি লিখেছেন? লিখেছেন রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কারটা হলো মেন মেসেজ। আমাদের মূল ম্যান্ডেটটা হচ্ছে, ইন্টারিম গভর্নমেন্টের মূল ম্যান্ডেট হচ্ছে রাষ্ট্র সংস্কার করা। এই রাষ্ট্র সংস্কারের মধ্যে রাষ্ট্রের ইকোনমিক সংস্কারটা মূল, ওয়ান অফ দ্য মেজর এরিয়াস। তো সেই জন্যই যাতে যেই সমস্ত জায়গায় সংস্কার করলে জব তৈরি হবে, যে সমস্ত জায়গায় সংস্কার করলে আমার ইকোনমি ফুলে ফেপে উঠবে, অনেক বড় জায়গায় যাবে, সেটা তো এটা আমাদের একদম বড় রকমের কাজ, এটা একদম ইয়ে না। আর ইলেকশনটা অবশ্যই, আমরা সব কাজ শেষে আমরা ইলেকশন দিয়ে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন করে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা রেখে আমরা চলে যাব। এটাই হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের কাজ।